আমাদের এই মন্ডলের প্রেসিডেন্ট, যার নেতৃত্বে এই সভা হচ্ছে আজকে, সঞ্জয় দাস জেলা সম্পাদক ঘোষক হিসাবে উপস্থিত, রামচন্দ্র প্রধান কনভেনর কাকদ্বীপের, সুবীর দাস মন্ডলের জিএস, প্রসেনজিৎ জিএস মন্ডল 4, কার্তিক চন্দ্র মান্না জেলা সদস্য টিচার আছেন, কাশীনাথ ঘোড়াই বরিষ্ঠ কার্যকর্তা, সুবিমল দাস জেলা জিএস, শক্তিপদ সামন্ত জেলা জিএস ভাইস প্রেসিডেন্ট, বিপ্লব নায়ক জেলা সম্পাদক, বিকাশ প্রামাণিক জেলা জিএস, গৌর সুন্দর ঘোষ জেলা জিএস। এরা আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন। অশোক পুরকাইত আমাদের এখানকার প্রাক্তন লোকসভার ক্যান্ডিডেট, যাকে আপনারা ভোট দিয়েছিলেন। এই প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে দুর্গম নদী নালার মধ্যে ঘেরা, তার মধ্যে পার্টিকে গ্রামেগঞ্জে পৌঁছে দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং আগামী 26-এর বিধানসভা নির্বাচনে এত অঞ্চল থেকে একাধিক বিধায়ক গিয়ে যেন আপনাদের দুঃখ কষ্টের কথা বিধানসভায় তুলে ধরতে পারেন, তার জন্য চেষ্টা করছেন। সেজন্য আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা লাগবে, যাতে আমরা বাংলাকে নতুন করে গড়তে পারি। এই কাকদ্বীপ, নামখানা, আগে গেলে পাথর প্রতিমা, রায়দিঘি, মন্দির বাজার থেকে আরম্ভ করে ওদিকে ক্যানিংয়ের দিকে চলে গেলে, এই যে বিস্তীর্ণ সুন্দরবন এলাকা, একদিকে সমুদ্র, একদিকে জঙ্গল, প্রাকৃতিক ভাবে দুর্যোগ, দুর্গম, যাতায়াতের ব্যবস্থার অসুবিধা, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এসে আমাদের পূর্বপুরুষরা বসতি গড়েছিলেন। একদিকে জলে কুমির আর ডাঙায় বাঘ, তার সঙ্গে লড়াই করে জঙ্গল কেটে জমি আর বসতি স্থাপন করেছিলেন। কিছু লোক মেদিনীপুর থেকে এসেছিলেন, কিছু এখানকার পুরনো বাসিন্দা ছিলেন যারা এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিলেন। পরবর্তীকালে বাংলাদেশ থেকে বিতাড়িত বহু হিন্দু উদ্বাস্তু, তারা এসে এখানে ফিশিং এর যে টেকনোলজি নিয়ে এসে এই জায়গাকে তাদের বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে আর উন্নত করেছেন, উর্বর করেছেন, সম্পন্ন করেছেন। আজ কাকদ্বীপের যে উন্নতি যেটুকু হয়েছে, মানুষ যেভাবে সচ্ছল হয়েছেন, তার জন্য সমুদ্রে ফিশিং একটা বড় আমাদের কাছে মাধ্যম, যেটা ওপার বাংলা, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের লোকেরা এসে এখানে শুরু করেছেন তাদের পরিশ্রমের দ্বারা। সব মিলেমিশে আমরা এখানে আছি। আমিও প্রায় 30-40 বছর ধরে কোনো না কোনো ভাবে এই এলাকায় যাতায়াত করি। আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম জঙ্গল মহলে, ওখানেও আমরা বাঘের সঙ্গে, হাতির সঙ্গে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা বেঁচে আছেন। এখনো রাস্তাঘাট, জল, বিদ্যুতের ব্যবস্থা হয়নি, ঠিক এখানেও বাঘের সঙ্গে লড়াই করে, কুমিরের সঙ্গে লড়াই করে আপনাদের পূর্বপুরুষরা থেকেছেন, বসতি স্থাপন করেছেন। খাওয়ার জল নেই, যাতায়াতের ব্যবস্থা নেই, নিজেরা নৌকো বানিয়ে নিয়ে যোগাযোগ করতেন। খুব বেশি পরিবর্তন হয়নি। এই ন্যাশনাল হাইওয়ে হয়েছে কেন্দ্রের টাকায়, ব্রিজ হচ্ছে কেন্দ্রের টাকায়। স্বাধীনতার পরে আজকে প্রায় 78 বছর হয়ে গেল। কত সরকার এসছে রাজ্যে, কংগ্রেস এলো, সিপিএম 34 বছর, টিএমসি 15 বছর পার করে দিল, কিন্তু উন্নতি কতটুকু হচ্ছে? কচ্ছপের গতিতে এগোচ্ছে। দুনিয়া কোথায় চলে গেল? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে অন্যান্য রাজ্য আমাদের চেয়ে পেছনে ছিল। পশ্চিমবঙ্গ সব দিক দিয়ে শিক্ষায়, শিল্পে, ব্যবসায় এগিয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ পরিশ্রমী, বুদ্ধিমান, সৎ, ইমানদার। তারা পরিশ্রম করতে পারেন বলে আজকে সারা ভারতবর্ষে আমাদের প্রায় 50 লক্ষ ছেলে গিয়ে চাকরি করছে। সে লেবারের করুক, কন্ট্রাক্টর করুক, রাজমিস্ত্রি করুক, বিয়ারার হোক, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, প্রফেসর হোক। বাংলার লোকেদের যোগ্যতা আর বিশ্বাসযোগ্যতা দুটোই আছে। আর তাই পরিশ্রম করে সেই সময় আমরা বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। ভারতবর্ষের মূল ইনকাম, জিডিপির 24% এখান থেকে যেত, বাকি সারা ভারতবর্ষ মিলে 75-76% করত। আর তার স্বাধীনতার পরেও ছিল, কিন্তু পরপর সরকার বদলের সঙ্গে সঙ্গে আমাদের অধঃপতন হয়েছে। আমরা পেছন দিকে এগিয়ে নিয়ে এসে বাকি রাজ্য এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। এখানকার লোক পরিশ্রম করে ভারতবর্ষের অর্থনীতিতে যে যোগদান করত, তাতে ভারতবর্ষের যে ইনকাম ছিল প্রত্যেক ব্যক্তি, আমরা তার চেয়ে 22% বেশি ইনকাম করতাম। তারা 100 টাকা দিনে ইনকাম করলে আমরা 122 টাকা করতাম। 1975 সাল অব্দি চলেছে।
75 থেকে 25-50 বছরে ঠিক উল্টো হয়ে গেছে। ভারত 122 টাকা ইনকাম করে, তো আমরা 100 টাকা ইনকাম করি। আমরা পিছিয়ে গেছি, গরিব হয়ে গেছে। অন্যান্য রাজ্যের মাথা পিছু বছরের ইনকাম 60,000 70,000 ছিল, আমাদেরও ছিল 10-15 বছর আগে এরকম। ওরা 3 গুণ বাড়িয়েছে, আমরা 100 টাকা পার করে, ওরা 150 টাকা পার করে দিয়েছে। মানে আমরা 1 লাখ টাকা পার করেছি মাথা পিছু, তো ওরা 1.5 লাখ টাকা পার করে দিয়েছে। ওরা এত দ্রুত গতিতে হচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। সব জিনিসের অভাব, খাবার দাবার, থাকার জায়গা, খাওয়ার জল থেকে সব অভাব। স্কুল কলেজ হসপিটাল ডাক্তার মাস্টার পুলিশ সবই অভাব। কারণ এখানে লুটের রাজত্ব চলছে। যত দিন যাচ্ছে তত লুট বাড়ছে। গরিব মানুষের পেটের যে রেশন মোদিজি পাঠাচ্ছেন সেটাও সবটা পায় না লোকেরা। চাল ডাল গম পাচ্ছে সবাই, আমরা ডাল কোনোদিন দেখতে পেলাম না। 5.5 বছর হয়ে গেল। জ্যোতিপ্রিয় মল্লিক খেলেন ডাল, তারপরে গিয়ে জেলের ভাত খেলেন 2 বছর। মন্ত্রীরা কম্পিটিশনে জেলে যাচ্ছে। পার্থবাবু কতদিন থাকবেন, জ্যোতিপ্রিয় মল্লিক কত বছর থাকবেন, জীবন আর বাবু কতদিন থাকবেন, আর মৃণাল বাবু কত বছর থাকবেন, আরো সব এমএলএরাও আছে। কে কত বেশি দিন জেলে থাকতে পারে সে তত বড় নেতা। টাকা, আপনি ভাবছেন যে বাড়িটা করলাম, ছাদটা কি করে দেবো? ছাদ দিতে গেলে মেয়ের বিয়ে দেওয়া হবে না। ছেলেটাকে ভাবলাম বাইরে পড়তে পাঠাবো, তাহলে বাড়ি করবো কি করে? থাক, এবছর করবো না, এই ত্রিপল লাগিয়ে দিয়ে ঘরটাই থেকে যায়। আর টিএমসির নেতাদের টাকা, এত টাকা ব্যাংকে রাখলে ধরা পড়ে যাবে, বাড়িতে রাখলে চোখে পড়বে। নতুন ফ্ল্যাট কিনে নিয়েছে খালি টাকা রাখার জন্য। পুলিশ খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে দরজা খুলেছে, হুড় করে টাকার বান্ডিল পড়ছে, গোলাপি গোলাপি। 600 কোটি টাকা জমা আছে ঘরের মধ্যে। গরিব মানুষের টাকা লুট করে নাও। এখনো আজকে একটা রাস্তা, আমাদের একটা পাড়ার রাস্তা 10 লাখ টাকা দিলে ফুটপাত হয়ে যায় 200 মিটার, সেটা হচ্ছে না। কাদার মধ্যে আমরা সাইকেলটা বাজারে রেখে আসি, বাইকটা বাজারে রেখে আসি, বাড়ি আনতে পারি না। বাড়ি থেকে হাতে চপ্পল নিয়ে বেরোই, বাজারে হাত পা ধুয়ে চপ্পলটা পরে গাড়িতে উঠি। শীতের সময় আমি এসে, বৃষ্টির সময় এসে দেখেছি গ্রামে, খেতে গেছে বাড়িতে ইট রেখেছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছি। কেন? অথচ দেখুন অতি সম্প্রতি পাড়ায় সমাধান বলে এক একটা বুথেতে 10 লক্ষ টাকা দিয়েছে টিএমসি। আপনারা কেউ পেয়েছেন সেই টাকা? কেউ পেয়েছেন? পাবেন না। মনে করুন 2009 সালে আইলা হয়েছিল, আমফান হলো, তারপরে টাকা তো এসেছে। দিদিমণি ঘোষণা করে 50,000 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে, 1 লাখ কোটি টাকা ক্ষতি হয়ে গেছে, দিতে হবে দিতে হবে। এখন রোজ বলেন আমাদের টাকা দেয়নি, মনে হচ্ছে বাপের জমিদারির টাকা ওখানে জমা রেখেছে দিল্লিতে। কার টাকা? বাড়ি ভেঙে গেছে, টাকা দিতে হবে। আর সেটা বলেই যাচ্ছেন 10 বছর এত টাকা বাকি, অত টাকা বাকি, যেমন সুদ জমা এসছে। টাকা তো এলো, যা এসছে। উনি ঘোষণা করলেন প্রত্যেকে যার বাড়ি ভেঙেছে 20,000 টাকা দেবো। আপনারা কয়জন পেয়েছিলেন 20,000 টাকা? এই দক্ষিণ 24 পরগনায় উনি বলেন 50,000 কাঁচা বাড়ি ভেঙে গেছে। আমি জানি না 50,000 আছে কিনা। 5,000 লোকও পায়নি যারা বাড়ি ভেঙেছিল। টাকা শেষ হয়ে গেল। কোথায় গেল? খোঁজ 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 টিএমসির প্রধানের অ্যাকাউন্টে, তার বউর অ্যাকাউন্টে, সালার অ্যাকাউন্টে, ভাই ভাইপো, টিএমসির সমস্ত নেতা বুথ থেকে মন্ডল, তার অ্যাকাউন্টে 20,000 টাকা চলে গেল। যখন চেঁচামেচি হলো, বললো কি বাবা, টাকা তো টিএমসির হাতে চলে গেছে, আমাদের গেল না। লোক বলছে আমিও তো পেলাম না, টাকা চলে গেল। টিএম বলে ওটা ভুল করে চলে গেছে, সে টাকা ফেরত এলো না, সে টাকা আপনারাও পেলেন না, মেরে দিল। 3 বছর 4 বছর আগে শুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য গ্রামে গ্রামে, বাড়ির সামনে, শহরে মোদীজি টাকা পাঠিয়েছেন। 3,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা আসছে। টাকা ব্যাংকে জমা আছে। কবে হবে? ইলেকশন হলে খোঁড়াখুড়ি হবে। গত লোকসভা ইলেকশন আগে আবার মাটি খোঁড়া হলো পাড়ায় পাড়ায়। পঞ্চায়েত ইলেকশন হলো পাড়ায় পাড়ায় গর্ত খোঁড়া হচ্ছে। কি হচ্ছে? জল আসবে, পাইপ আসবে। জল এলো না, পাইপ না, আপনি পড়ে হাত পা ভেঙে ফেললেন, হাঁটা যায় না। একে রাস্তা নেই, তারপর খুঁড়ে মাঝখান দিয়ে দিয়েছে। পাইপ যদিও বা পুতলো, জল আসার আগে ইলেকশন হয়ে গেল, বলে এই ইলেকশন আসবে না, পরে ইলেকশন আসবে। কত ইলেকশন পার হয়ে গেল, জল দেখতে পেল না। আমি একটা গ্রামে গেছিলাম, দেখি কল লেগেছে ভেতরে। বলে হ্যাঁ গো, এ তো কল লেগেছে, জল আছে। বলে দাদা, কল লাগলো, পাম্প লাগলো, ট্যাঙ্কি হলো, যেদিন বিডিও অফিস থেকে লোক দেখতে এলো সেদিন জল চললো, ওরাও চলে গেল, জলও চলে গেল, আর কোনোদিন জল আসে। জঙ্গল সুন্দরবনে মধু ভাঙতে গিয়ে বাঘের পেটে যায়, বা মিন ধরতে গিয়ে বাঘের পেটে যায়, কামড় খেয়ে নেয়, কুমির খেয়ে নেয়। ঠিক সেরকম মাছ ধরতে গেলে আর ঝড় ঝঞ্ঝায় উল্টে গিয়ে হারিয়ে যায়, অনেকগুলো বাংলাদেশ চলে যায়।
নতুন কিছু না, ট্রলারের লোন দেওয়া হবে।